আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান তার যারা শুভানুধ্যায়ী রয়েছেন, রাজনীতির অ্যালাইড সহযোগী এবং যাদের সঙ্গে বন্ধুত্ব করে তিনি বিগত নির্বাচনে তার প্রবল প্রতিদ্বন্দ্বী জামাত এবং সহযোগী জোট তাদেরকে তিনি মোকাবেলা করেছেন এবং ইতিহাসের সবচেয়ে সেরা, সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং সবচেয়ে বিস্ময়কর একটি নির্বাচন, সেই নির্বাচনের একটা ব্রুট মেজরিটি নিয়ে তিনি ক্ষমতা লাভ করেছেন। তো ক্ষমতা লাভ করার পর নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। প্রথম সমস্যাটা হলো 17 বছর বা 15 বছর ধরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই শেখ হাসিনা। প্রতিদিন একটা না একটা যন্ত্রণা, আমি আজ আসবো, কাল আসবো, ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, আবার বলে প্লেন পাঠায় দাও, আবার বলে যে আমি টুস করে ঢুকে পড়ব, আবার তাদের যারা লেসপেন্সার আছে, আওয়ামী লীগের লেসপেন্সার, তাদের মাধ্যমে নানা রকম বলি, মানে জলে স্থলে অন্তরিক্ষে। সেই লেসপেন্সার একবার বলে তাদের নেত্রী সেই বেনাপোল হয়ে আসবে, এবং বেনাপোল হয়ে যখন আসবে তখন স্বয়ং নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারপর মমতা ব্যানার্জি এবং বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবাই তাকে সেই সীমান্তে নিয়ে আসবেন। আরেক দল বলছে না, সে ত্রিপুরা দিয়ে আসবে, আরেক দল বলছে না, সে জৈন্তা পাহাড় হয়ে সিলেট দিয়ে ঢুকবে। কেন সিলেট দিয়ে ঢুকবে? সিলেটে তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি, সেখানে লোকজন সবাই তারেক রহমান সাহেবকে দুলাভাই বলে। এটা শেখ হাসিনার ভীষণ রকম মাইন্ডে লেগেছে। কাজী সে সিলেট দিয়ে ঢুকে দেখাবে যে দুলাভাইয়ের জনসমর্থন বেশি নাকি আপার জনসমর্থন বেশি। আবার বলছে যে না না, একেবারে ডাইরেক্ট ঢাকা এয়ারপোর্টে চলে আসবে, বিমানবন্দর, এবং তাকে সেলুট দিয়ে নিতে হবে। এখন এগুলো নিয়ে অনেক মানুষ ট্রল করছে, অনেক মানুষ ভয় পাচ্ছে নানা রকম। কিন্তু যাই বলেন না কেন, ক্ষমতার সিংহাসনে যারা বসেন ওটা খুব স্পর্শকাতর। ওখানে কোনো অবস্থাতে স্থির হয়ে কোনো কথা বলা যায় না, তারপরে হম্বিতম্বি দেয়া যায়, কিন্তু কোনো একটা বিষয়, ইট ইজ মাই পার্মানেন্ট অ্যাসেট, আমার বাপদাদার সম্পত্তি। জাস্ট লাইক ধরেন আমার একটা বাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, যেটা আমি ওন করি। ঠিক ওইভাবে ক্ষমতার চেয়ারটিকে আসলে ওন করা যায় না, কিন্তু ভাব দেখাতে হয় যেটা আমারই। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেব এই 211 জন বা ব্রুট মেজরিটি নিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা লাভ করছেন, কিন্তু এই আওয়ামী লীগের যন্ত্রণায় কোনো অবস্থাতে স্বস্তিতে থাকা যাচ্ছে না। এর বাইরে আবার জামাত যে আসলে বিএনপির সাথে কি করতেছে, সে বিএনপির সাথে কি করছে এটা মানে বিএনপি নেতাকর্মীরা বুঝতে পারছে না। তারা বিএনপি যারা নেতাকর্মী, তাদের বক্তব্য হলো জামাত মুখে মধু অন্তরে বিষ। তারা দেখায় মূলা, ঢোকায় কচু। তারা মানে কি যে করে। এই জন্য তারেক রহমান সাহেব প্রথম দিন থেকে, যেদিন থেকে তিনি আসছেন বাংলাদেশে, একেবারে প্রথম দিন থেকে তিনি বলছেন এরা গুপ্ত গুপ্ত গুপ্ত, এরা গুপ্ত থেকে সব অপকর্ম করে। এবং তার একটা ভয় যে তার আশেপাশে হয়তো গুপ্ত আছে। এমনকি মঞ্চের সামনে যদি কেউ স্লোগান দেয়, সে বেশি স্লোগান দিলে, বেশি লাফালাফি করলে, তারেক ভাই তারেক ভাই, দুলাভাই দুলাভাই, এগুলো বললেও তার মনে হয় এর মধ্যে গুপ্ত আছে। তো এটা নিয়ে তিনি আসলে স্বস্তিতে থাকতে পারছেন না। তিনি বিএনপির সঙ্গে, বিএনপির সঙ্গে এনসিপির একটা সম্পর্ক স্থাপন করার জন্য অনেক উদারতা দেখিয়েছেন। তিনি জামাতের আমিরের বাসায় গেছেন, নাহিদের বাসায় গেছেন, তারপরে চরমোনাই পীর সাহেবের বাসায় গেছেন কিনা বলতে পারবো না, তবে তিনি মোটামুটি সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ, কথাবার্তা, আদর আপ্যায়ন সবকিছু করেছেন, কিন্তু কোনো অবস্থাতে তিনি স্বস্তি পাচ্ছেন না। তো এই অবস্থায় তার কাছে মনে হলো যে যে সমস্ত দলের সঙ্গে তার আজকের দিন পর্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, এর মধ্যে পার্লামেন্টের বেশ কয়েকটি দল যারা তাদের দলের অস্তিত্ব বিলীন করে
তার সঙ্গে যুক্ত হয়েছে। আর 3টি দল জনাব তারেক রহমান সাহেবের খুব প্রিয়। একটা হলো জোনায়েদ সাকি, তার একটা দল আছে, আমি দুঃখিত আমার দলের নামটি আমার মনে আসছে না, কিন্তু জোনায়েদ সাকিকে আমি চিনি, সবাই চিনে যেহেতু সে এখন মন্ত্রী। আর বাংলাদেশের অ্যাভারেজ অন্য সবার মতো নয়, সে অনেক লম্বা, তার মুখটা অনেক সুন্দর লম্বা, চুলগুলো মানে অসাধারণ, এবং সে যখন ঘাড় ঝাঁকি দিয়ে প্রেস ক্লাবের সামনে যেভাবে বক্তব্য দিতেন, মনে হতো যে তার শরীর দিয়ে, মুখ দিয়ে, চুল দিয়ে স্ট্যালিন, মাও সেতুন বের হয়ে আসছে। তো সেই মানুষটিকে জনাব তারেক রহমান সাহেব তিনি মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, এবং তার যে জোট, সেই জোটের মধ্যে রেখেছেন। ও নাম মনে পড়েছে, গণসংহতি বোধ হয়, জোনায়েদ সাকির গণসংহতি। এরপরে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের দুটো পার্ট ছিল। একটা পার্ট অবশ্য এখন আর আগের মতো নেই, এখন আছে আম জনতার দল। সবাই তাকে আম তারেক বলেন, কিন্তু বেসিক্যালি তার নাম হলো তারেক রহমান। তো তারেক রহমান এখন কে যে তারেক রহমান 2 আর কে যে 1 এটা বলা যাবে না, বাট প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব যেভাবে আলোচিত, আবার আম জনতা দলের জনাব তারেক রহমান তিনিও যথেষ্ট আলোচিত। এর বাইরে আরেকজন আছেন, তিনি হলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। তো সেই দলের সভাপতি জনাব আন্দালিব রহমান পার্থ, তিনিও মানে অনেকটা জিহাদ করে আসলে বিএনপির সঙ্গে আছেন। আপনারা জানেন যে পার্থ যাকে বলা হয়, সে আওয়ামী পরিবারের জামাই, আত্মীয়। তারপর তার বাবা এরশাদ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। তারপরে তার বাবা বিএনপির সঙ্গে এসে জোট করেছেন, এবং বিএনপি তার বাবার সঙ্গে আসলে রহম করেনি, মন্ত্রীও বানাননি, এবং যেভাবে তাদের সঙ্গে কথা হয়েছিল, তিনি তো আসলে এরশাদকে ছেড়ে, জাতীয় পার্টি ছেড়ে আলাদা যে জাতীয় পার্টি করেছিলেন, যা কিনা এরশাদের রাজনীতিকে তছনছ করে দিয়েছিল, এরশাদকে বিপদে ফেলেছিল। তো সেই অর্থে ওই সময় বিএনপির অনেক লাভ হয়েছিল। নাজির রহমান মঞ্জু, পার্থর বাবা, যখন বিএনপি জোটে এসেছিলেন, তার অনেক লাভ হয়েছিল। কিন্তু সেই তুলনায় জোটের অন্যান্য শরিকদেরকে যেভাবে বেগম খালেদা জিয়া সম্মানিত করেছেন, সে অনুযায়ী বেচারা মঞ্জু সাহেবকে করেননি। এই জন্য তার মনে অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল। তো সেই কষ্ট বুকে চেপে জনাব আন্দালিব রহমান পার্থ, তিনি বিএনপির সঙ্গে ছিলেন এবং এখনো আছেন, এবং তিনি তারেক রহমান সাহেবের অ্যাজ এ ভ্যানগার্ড হিসেবে ধরে নেওয়া হয় যে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে যদি 1 নম্বরে কেউ তারেক রহমান সাহেবকে রিপ্রেজেন্ট করেন, তিনি সালাউদ্দিন সাহেব। এরপর 2 নম্বরে জনাব আন্দালিব রহমান পার্থ। তো সেই আন্দালিব রহমান পার্থ তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপরে রাশেদ এখন বিএনপি নেতা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সচিবের পদমর্যাদা, কিন্তু তিনি মূলত গণ অধিকারের নেতা তিনি ছিলেন। আর অনেক ছোটোখাটো দলের মধ্যে সেটা হল মাহমুদুর রহমান মান্নার যে দল, এই দলের নামটাও আমার এখন মনে আসছে না, কিন্তু মান্না ভাই এত ফেমাস, তার যে নাগরিক অধিকার, মানে তার নাগরিক অধিকার এই শব্দটির সাথে মাহমুদুর রহমান মান্না, তিনি আসলে একটা ইনস্টিটিউশন। তো মান্না ভাইয়ের মনে অনেক দুঃখ। মান্না ভাই অনেক কিছু করেছেন তারেক রহমান সাহেবের জন্য, বিএনপির জন্য, বিএনপির দুঃসময়ে, যেটি বলার মতো না। এবং এটা শুরু হয়েছিল যেখানে আমারও একটা ক্রেডিট ছিল, আমি ঘটনাটা বলেই ফেলি। সেটি হলো যখন বেগম খালেদা জিয়া ছিলেন, যাকে বলা হয়, তিনি একেবারে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং তার সঙ্গে কেউ দেখা করছিলেন না। তখন আমি আওয়ামী লীগ করি, কিন্তু বিএনপি সবার সঙ্গে আমার সাথে সম্পর্ক ভালো। তো সেই সময়টাতে বেগম জিয়ার পক্ষ থেকে আমাকে বলা হলো, মানে আমাকে উনি বললেন, রিকোয়েস্ট করলেন যে এই যে কোকো মারা গেলেন, তো কোকো মারা যাওয়ার পরে এখন সেখানে যদি জাতীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা যদি 2-4 জন এসে দেখা সাক্ষাৎ তার সাথে করেন, তাহলে তার সম্মানটা বাড়ে। তো উনি, বেগম জিয়া নিজে বললেন,
আমি বললাম ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করি। ওনার একটা ধারণা ছিল যে আই এম ওয়েল কানেক্টেড। ওয়েল কানেক্টেড, আমি কাউকে কোনো কথা বললে সে কথাটা হয়তো শুনবে কেউ। তারপরে আবার তখন শিমুল বিশ্বাস সাহেবের খুব ক্ষমতা। শিমুল বিশ্বাস সাহেবও আমাকে একই কথা আবার আলাদা টেলিফোন করে বলে যে রনি ভাই আপনি একটু দেখেন, ম্যাডাম বলছেন, ম্যাডাম ডিজায়ার করছেন, আপনি যদি এই কাজটা করেন আমরা খুব কৃতজ্ঞ থাকবো। তো আমার দুজনের সঙ্গে কথা হলো, ম্যাডাম নিজে বললেন, শিমুল বিশ্বাস বললেন। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কাকে কাকে। তো তারা 1 নম্বরে বললেন ডক্টর কামাল হোসেন, 2 নম্বরে বললেন মাহমুদুর রহমান মান্না। তো আমি মান্না ভাইকে দুপুরে একদিন আমার অফিসে দাওয়াত দিলাম। দাওয়াত দিয়ে বললাম মান্না ভাই এই ঘটনা, আপনি একটু যান ম্যাডামের সাথে দেখা করেন। বলে রনি কি করে সম্ভব, এটা তো শেখ হাসিনা খুব মানে এমনি আমার উপর রেগে আছে, এখন যদি এই অবস্থায় আমি যাই। তা আমি দেখে খুব বুঝালাম। তো উনি রাজি হলেন। তুমি বললেন তুমি ডক্টর কামালকে বলো। তো আমি আবার ডক্টর কামাল সাহেবের সাথে দেখা করলাম। তারপরে তার অফিসে গেলাম। তিনি বললেন যে রনি এই সমস্ত কথা তো আসলে টেলিফোনে বলা ঠিক না, আপনি আসেন। আমি ওনার অফিসে গেলাম, চেম্বারে গেলাম এবং স্যারকে আমি বুঝিয়ে বললাম যে আমাকে বললেন যে আচ্ছা আপনি বলেন আমার জায়গায় আপনি হলে কী করতেন। তা আমি বললাম যে আমি তো আর আপনার জায়গায় না, ফলে আমার জায়গা থেকে আপনাকে আমি মূল্যায়ন করতে পারবো না। আমি আপনার কাছে আসছি, আমার মনে হয় যে আপনি বড় মানুষ, আপনার যাওয়া উচিত। তো এই দুজন মানুষই অর্থাৎ মাহমুদুর রহমান মান্না এবং ডক্টর কামাল হোসেন বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন। এই ছোট কাজটি, অতি ছোট, কোকো মারা যাওয়ার পর আমি কাজটি করতে পেরেছিলাম। তো ওই দিন থেকে মনে হলো যে বিএনপির সঙ্গে মাহমুদুর রহমান মান্নার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এর আগ পর্যন্ত বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। আর আমি যে সময়টার কথা বলছি তখন পর্যন্ত আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমি সবার সাথে যেহেতু সম্পর্ক রক্ষা করতাম, এই সম্পর্ক রক্ষার কারণে অনেকে অনেক কথা বলতেন। তো বেগম জিয়া ঠিক ওই সময়টাতে ওই কথাগুলো বলছেন। যাক, এনিওয়ে, তো সেই মান্না ভাই বিভিন্ন সময়টাতে বিএনপির দুঃসময় বিএনপির সঙ্গে ছিলেন, পাশে ছিলেন। তারেক রহমান সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু গত নির্বাচনে, 24 নির্বাচনে এই লোকটিকে যেভাবে বেইজ্জতি করা হয়েছে, যেটি আসলে আল্লাহর আর মানে আল্লাহ বেজার হয়ে গেছেন। এই লোকটির সাথে আসলে বেইমানি করা হয়েছে এবং তার জায়গায় এই যে যেভাবে শাহ আলমকে নমিনেশন দেওয়া হয়েছে, এখন যাকে বলা হয় শাহ আলম মানে এখন যে সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, তো তারেক রহমান সাহেবের যে সে প্রায় 6-7 বছরের ছোট, সে বলছে। তো সেই ক্ষেত্রে শাহ আলম আমার চেয়ে 6-7 বছরের ছোট হবে। দেখে মনে হয় যেন আমার বড় ভাই, কিন্তু বেসিক্যালি এখন যে এলজিআরডি মিনিস্টার শাহ আলম, তো শাহ আলমকে মনোনয়ন দেওয়া হলো, মন্ত্রী বানানো হলো এবং এটা ওই সিটটা মূলত তারেক রহমান সাহেব প্রথম থেকেই মাহমুদুর রহমান মান্না সাহেবকে দিবেন বলে কমিটমেন্ট ছিলেন। তো সেই মান্না ভাই এত অপমান, এত লাঞ্ছনা, এত গঞ্জনা করার পরেও প্রধানমন্ত্রী ডেকেছেন, যেহেতু তিনি ভদ্রলোক মানুষ, মান্না ভাই কিন্তু আসলে খুব ভদ্রলোক মানুষ, তিনি সেখানে গেছেন। যাই হোক, তো সেখানে যাওয়ার পরে তার সাক্ষাৎকার দেখলাম। যে সাক্ষাৎকার বের হওয়ার পরে তিনি বলছেন যে কেন ডাকা হলো, কি জন্য ডাকা হলো, কি হলো বুঝলাম না। তো আমি বুঝলাম না এখানে কেন আমাদেরকে ডাকা হয়েছে। দু একজন কথা বললো, নিজেদের অভাব অভিযোগের কথা বললো, প্রধানমন্ত্রী সবার সাথে হ্যান্ডশেক করলো। এই মিটিং কেন হলো, কি হলো, আমি কিছু বুঝতে পারিনি। অন্যদিকে আমরা যে জিনিসটা দেখলাম, প্রধানমন্ত্রী টেবিলে টেবিলে গিয়ে সবার সঙ্গে হ্যান্ডশেক করলেন, দু একজনের সঙ্গে কোলাকুলি করলেন, কারোর সঙ্গে অর্ধেক কোলাকুলি করলেন, কারোর সঙ্গে আন্তরিকতা নিয়ে কোলাকুলি করলেন। তো এর মধ্যে শুধুমাত্র দেখলাম যে রাশেদ, এই যে নতুন যাকে তিনি তার সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন, রাশেদকে তিনি কোলাকুলি করে অন্তত পক্ষে 5 থেকে 6 সেকেন্ড বুকের সাথে জড়িয়ে ধরেছেন। এর মধ্যে আরো 4-5 জন ওই দৃশ্য দেখে দৌড়ে আসলো, 32টা দাঁত বের করে প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করে কোলাকুলি করার জন্য বুক এগিয়ে দিল। এতে প্রধানমন্ত্রী ঝাঁকে দিয়ে হাতটা সরিয়ে দিলেন যে নো কোলাকুলি, নো মোর কোলাকুলি। এবং এর মধ্যে অনেক যাকে বলা হয় স্টার প্রকৃতির লোকজনও আছে, যারা এই কোলাকুলি তারা করতে পারলো না, অথচ তাদের ইচ্ছা ছিল যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে একটু কোলাকুলি করবেন। তো এই লোকগুলো কোট পরে আসছে, টাই পরে আসছে, ক্রিম মেখে আসছে, চুলে জেল দিয়ে আসছে, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলি না করার কারণে সারা রাত তারা হয়তো ঘুমাতে পারেনি। তো এইভাবে অনুষ্ঠান শেষ হলো। শেষ হওয়ার পরে অনুষ্ঠানের যে মেনু,
সেই মেনু নিয়েও কথাবার্তা হলে সবাই বললো যে না, এখানে সেই 150 টাকার খাবার খাইয়েছে, দেখো আমাদের প্রধানমন্ত্রী কত কত ভালো। এখন আমাদের যে প্রশ্ন সেটা হলো, কেন এই বৈঠকটা হলো, এটা রিজনটা কি? আওয়ামী লীগের যারা লেসপেন্সার রয়েছে তাদের বক্তব্য হলো যে আওয়ামী লীগের ভয়ে, শেখ হাসিনার ভয়ে মূলত এই ধরনের অনুষ্ঠান করা হয়েছে। এখন আওয়ামী লীগের মতো সংগঠন, তাদের সাথে আসলে ফাইটটা করতে হবে বিএনপিকেই, এমনকি এই ফাইটে জামাতকেও তারা কাছে পাবে না। আর সেখানে গণ অধিকার, আমজনতা, তারপরে গণসংহতি, নাগরিক অধিকার, মানে তাদের এক একজনকে যদি বলা হয় 50 জন করে লোক নিয়ে আসেন, তাদের জন্য আসলে খুব কষ্ট হবে। 50 জন করে লোক এনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়া করিয়ে রাখতে, তাহলে কি হলো যে যে তার কাছে যে 5 থেকে 6টি পার্টির, এখানে আমি নাম বললাম, তো 6টি পার্টির 50 জন করে যদি লোক আনতে হয় তাহলে 300 লোক আসবে। আবার এই 300 লোক আলাদা আলাদা দাঁড়াতে হবে, পাশাপাশি দাঁড়ালে সংঘাত হয়ে যেতে পারে। তো এইরকম একটি অনুষ্ঠান প্রধানমন্ত্রী আয়োজন করলেন। রাষ্ট্রীয় খরচে যদিও বেশি খরচ যায় নাই, পার পিস বা পার হেড 150 টাকা করে খরচ গেছে বলে বলা হয়েছে। কিন্তু হোয়াট এভার মেবি, প্রধানমন্ত্রীর এরকম একটা অনুষ্ঠান যমুনার মতো একটা জায়গাতে আয়োজন করতে, ডেকোরেশন করতে প্রধানমন্ত্রী যে সময় দিয়েছেন, সেই সময়ের মূল্য ধরলে এটা তো হাজার কোটি টাকা। এই অনুষ্ঠানের যে ব্যয়, এসএসএফ ছিল, সিকিউরিটি ছিল, সব মিলে বিশাল একটা ব্যয়। এগুলোর রাজনৈতিক বেনিফিটটা কি হলো, আর কেন করা হলো? আর এইটা করার ফলে আসলে কি গুপ্ত শক্তি জামাত বা বিএনপি এই ধরনের বৈঠক করার পর, গুপ্ত শক্তি বলতে জামাত এবং বিএনপির অপোনেন্ট আওয়ামী লীগ, তারা কি খুব ভয় পেয়ে যাবে, থরথরে করে কাঁপবে, নাকি ওই যে যাত্রাখানে যেভাবে হাসি দেয়, জোরে জোরে মুখ হা হা করে হাসি দেয় যে পারলে কিছু কর, সেভাবে তারা হাসি দিবে? আল্লাহই জানে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।